হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। রোজকার জীবনের মতো এক একটা দিন এইভাবেই চলে যাচ্ছে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তোমাদের দাদাভাই বাজার খরচা করে নিয়ে এসছে, তো সেটাই এখন দেখি কী কী বাজার খরচা করেছে। তো প্রথমেই দেখো কি সুন্দর লাউ। এই লাউটা আমার ফেভারেট, মানে এই রকম লাউয়ের অনেক ভাগ রয়েছে, তো এই লাউটা আমার ভালো লাগে। সাথে লঙ্কা, ঝিঙে, বরবটি, ভেন্ডি, টমেটো, বেগুন, কুঁদরি এইসব আর কি এখন যেটা পাওয়া যায়। আর এখন বর্ষা ঠিক একটা নয়, বর্ষা যায় টাইম, কিন্তু এখন আমাদের বর্ষাকালে বর্ষা নেই, এই সময় বৃষ্টি দিচ্ছে। তো এখন বাজার খুবই আগুন, তো যতটা সম্ভব পেরেছে এখন সেই রকম তার সাধ্যের মধ্যে বাজার করে নিয়েছে, কিন্তু মোটামুটি বেশ ভালোই বাজার করেছে। আর সাথে নিয়ে এসছে মাছ, এটা পছন্দের মাছ। এই মাছটা হচ্ছে রুই মাছ। তো এখন মাছে প্রচুর টাইম লাগে, কারণ ভাজা করতে হবে, আর ভাজা করতে তো টাইম লাগেই। এখন ভেজে এরপর রান্না শুরু করতে হবে। মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন মাছের দুটো মাথা রয়েছে, আর আমি করেছি কি মাছের দুটো চোখকে তুলে দিয়েছি, কারণ খাবার সময় মনে হবে যে তারা আমাকে তাকিয়ে রয়েছে। এগুলো সব রেডি করাই আছে। একসাথে অনেকগুলো মশলা বেটে আমি স্টোর করে ফ্রিজে রাখি। একটাতে পেঁয়াজ লঙ্কা বাটা, একটাতে আদা, আর একটাতে রসুন বাটা। তো এই রকমভাবে আমি যখন সময় হয় সব একসাথে মোটামুটি আমি স্টোর করে রাখি, কারণ তাহলে রান্না করতে সুবিধা হয়। একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়, তো পাশে কেউ নেই যে সাহায্য করার মতো, তার কারণে এই সব মানে একাকেই করতে গেলে তো এই রকম বুদ্ধি তো অবলম্বন করতেই হবে। কিন্তু মশলা বেটে রাখা মানেই যে বেশি মশলা দিয়ে রান্না সেটা নয়। আর এটা আমি কম মশলার রান্না করছি, হালকা পাতলার ওপরে পেঁয়াজ আর লঙ্কা বাটা সাথে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করব। তো এটা রিকোয়েস্টেড আমার ভিডিও একজনে বলেছিল, কারণ সে একা থাকে, তো বলেছিল যে আমাকে একটা মাছ রান্নার রেসিপি শেয়ার করতে। তো এইটা হালকা মশলাতে এই রান্নাটা খুবই টেস্টি লাগে। তো আমি এটা রিচের আমি দেখাচ্ছি না, সবাই অনেক ধরনভাবে মাছের ঝোল করে। তো আমি যেটা করি মানে হালকা পাতলার ওপর পেঁয়াজ লঙ্কা বাটা সাথে আদা বাটা মিক্স করে সেটাকে একটু ফ্রাই করে নুন দিয়ে ধনে দিয়ে হলুদ দিয়ে ব্যাস। আর যেহেতু লঙ্কা গুঁড়ো আমি এখন ইউজ করি না, এটা বারণ আছে বলে ওই কাঁচা লঙ্কা বাটাটাই আমি দিই ব্যাস। এই দিয়ে আমার মশলা কষানো। নুন তো আমি বলেই দিয়েছি, পরিমাণ মতো স্বাদ অনুপাতে চেয়ে যেমন দেবে। আর ব্যাস, এরপর টমেটো দিয়ে দুটো মতো টমেটো দিয়ে এরপর মশলাটাকে কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছ কতগুলো মাছ রয়েছে, তো এতগুলো মাছ থাকতে আমি সবগুলো দেব না, আজকের মতো দেব। আর এই যে টমেটো আমি দিয়ে দিয়েছি, আর আমার মোটামুটি হয়ে গেছে বলতে কি একটু ওই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব, তাহলে কি না টমেটোগুলো সমস্ত গলে যাবে। আর এই রকম খোলা ঢাকনাতে যদি টমেটো দিয়ে সেটাকে কষানো হয়, তাহলে ঠিক মতো সেটা টমেটোগুলো গোটাই থেকে যায়, খুব একটা ভাঙতে চায় না। আর ঢাকা দিয়ে করলে পুরো বেশ সুন্দর, দেখো পুরো মিশে গেছে মশলার সাথে। ব্যাস, আমার মোটামুটি মশলাটা রেডি হয়ে আমি ঢাকা দিয়ে গিয়েছিলাম, যে টমেটোটা কেটে পর এই মশলার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে কি না সিদ্ধটা ভালো হয়েছে। আর পুরো সব দেখো মশলার সাথে টমেটোগুলো মিলিয়ে গেছে, নাহলে মিলতে চায় না, মানে সেগুলোকে খুব ভাঙতে হয়। তো অনেক ভালোভাবে মিলিয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে, একটা স্মেল।
লাস্টে সেই রকম আমি কিছু মশলাপাতি দিয়ে নিই, পেঁয়াজ লঙ্কা বাটা সাথে আদা বাটা। তো আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে করলে বেশ সুন্দর একটা গন্ধ আর খেলে কিন্তু, আর টেস্টটাও খুবই একেবারে জিভে ঠোঁটে লাগার মতো। আর একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আর সাথে ধনে, আর মশলার মধ্যে ডাস্ট মশলার মধ্যে হচ্ছে ধনে আর হলুদ। ব্যাস, যেহেতু লঙ্কার গুঁড়ো তো এখন চলবে না, তো ব্যাস এই কাঁচা লঙ্কা দিয়েই কাজ চলছে। আর লাস্টে এই ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে দেবো। এইরকমই হালকা পাতলা মাছের ঝোল খেতে খুবই সুন্দর লাগবে এইরকমভাবে যদি রান্না করে। আমার উনুন পুরোপুরি এখন প্রায় খালি হয়ে গেছে। তো এখন আমি লাস্ট পাতে বলতে কি লাস্ট এখন আমার ফিনিশিং টাচ হচ্ছে এখন এই বেগুন ভর্তা। এটা করতে সোজা হলেও খেতেও বেশ ভালো, আর এই রকম খাওয়া তো আমাদের শরীরের পক্ষে তো ভালোই। আর আমার সমস্ত মোটামুটি রান্না কমপ্লিট। এদিকে তোমার দাদা ভাই এখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, সে আয়রন করে নিচ্ছে। ঠিক করেছি এই কালার বক্সটাকে পরিষ্কার করব, দেখাচ্ছি কত নোংরা হয়েছে, বিশাল নোংরা হয়েছে। আর এরপর পরিষ্কার করার পর সমস্ত কিছুকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আর আলনার অবস্থাটা খুবই শোচনীয় হয়ে গেছে, বাদুড়ের মতো ঝুলে বেড়াচ্ছে। আর বর্ষাকালে তো হওয়ারই কথা। কি হারে নোংরা হয়েছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর দাদা ভাই এখন আসার টাইম হয়ে গেছে, তার খাবার 1:30 বাজতে চায়, মানে এখনও বাকি রয়েছে। তো খেয়ে সে বলবে কেমন হয়েছে। আর আমি এইরকমই হালকা পাতলা রান্না করি, মানে খুব একটা আমি সেই রকম রান্নাবান্না তো জানি না। তো যেটা জানি সেটাই শেয়ার করছি। অনেকে অনেক রকমের প্রসেস থাকে, তো এইটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল যে মাছ রান্নার মাছের ঝোল কেমন করে করা হয়, তো করলাম। আর সত্যিকারেরই মানে এইরকমভাবে করলে একদম ঠোঁটে চিপে লাগার মতো। তো তোমাদের দাদাভাই দেখি খেয়ে কি বলে। কি নিয়ে আসছে? কেমন লাগছে? তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসছে, এরপর তাকে বিকেলবেলায় টিফিনটা খাওয়াতে হবে। দুপুরবেলায় তো তাকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম, আর সে তো সমস্ত কিছু বাজার করে এনে দিয়েছে, খাওয়ানোর দায়িত্ব আমার। তাই বিকেলবেলায় এখন আমি ভাজাভুজি খাওয়াচ্ছি, কারণ এখন বর্ষা না হলেও আমাদের এখন বর্ষামুখর দিন চলছে, মোটামুটি মেঘলা মেঘলা ওয়েদার। আর এই ওয়েদারে কিন্তু ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে। বাইরের তুলনায় ঘরের ভাজাভুজি খেতে কিন্তু ভালোই। তো এখন আমি তাই অল্প তেলে আর নিজেদের মতো করেই বেগুনি করে নিচ্ছি। রান্না করে এখন সন্ধ্যেবেলা জলখাবার হচ্ছে। তো দুপুরবেলায় বেগুন ভাজা করেছিলাম, তো সাথে কয়েকটা বেগুন তুলে রেখেছিলাম। তো জানি যে বিকেলবেলায় কিছু তো খেতে ইচ্ছে করবেই, আর সেরকম কি ডেলি খাবো। আর এখন একটু বর্ষাকাল টাইপের, তো তেলে ভাজা বেশ ভালোই লাগে মুখে। আর বাড়ির তৈরি তো সব কিছুই নিরাপদ, মোটামুটি এখন বুঝে শুনে খাওয়া হচ্ছে। তো এই যে বেগুনি রেডি হয়ে গেছে, আর একটু বেসন বেঁচে ছিল, তো সেই বেসন দিয়ে পেঁয়াজ কুচি করে ব্যাস একটা তেলে ভাজার একটা হচ্ছে। আর সাথে টা করতে হবে। তো টাটা হচ্ছে চাটা সব একেবারে রেডি। তো চাটা এখন করবো, তেজপাতা জল দিয়ে রেখেছি, এরপরে এটাও তুলে দিলেই ব্যাস রেডি। আর আজকের সন্ধ্যাবেলার জলখাবার
গাছ নেই, আর এটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। আর যখন বৃষ্টি বাদল হয় তখন এখানে কাপড় টাপড় মেলা হয়, সময় সুযোগে হয় না, কারণ সংসারের কাজ। আর বিবাহিত মেয়েদের জানেন, বুঝতেই পারছো, তাদের যাবতীয় অনেক কিছু কাজ থাকে। ভাবে যে রান্নাবান্না ছাড়াও অনেক কিছুই থাকে, ঘর পরিষ্কার করা থাকে, কাপড় পরিষ্কার থাকে, জিনিসপত্র অনেক কিছু। তারপরে এইসব বাগিয়ে উঠে এই যে সেলাইয়ের কাজটা করাই হয়ে ওঠে না। তো আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজগুলো সেরে একটু চলে এসেছে। আর এটা উপরের রুম তো, গরম প্রচুর থাকে, তার জন্য সমস্ত জানালাগুলো খুলে দিলাম। এরপর দেখি। আর এগুলো সব আমার সেলাইয়ের জিনিস অগোছালোই রয়েছে, এখনও সেরকমভাবে গোছগাছ কিছু করিনি। এই টুকটুক করে করে যখনই কাজ আস্তে আস্তে বাড়বে তখনই সমস্ত গোছগাছটাও হয়ে যাবে। তো দেখা যাক। এই যে দুটো প্যান্ট নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের, তো এই কারণে সে পড়তে পারছে না, তো তার কাজটাকে সেরে দিই। তারপরে আমার অনেক আছে, চুড়িদার আছে, তারপরে ব্লাউজ আছে, এগুলো সমস্ত আমাকে করতে হবে। তারা ফলস পিকো সব করে রাখবো এখন থেকে। রাত্রি এখন কটা বাজে? 1:30 মতো হবে। হঠাৎ করে ঘুম ভাঙিয়ে তোমার দাদাভাই বলল যে আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো আমিও খুবই চিন্তায় পড়ে গেছি কি হবে। তো রাত বিরাতে কোনো কিছু চিন্তা না করে এখন হসপিটালে আমরা। জীবনটা হচ্ছে বড়ই অদ্ভুত, কখন কি হয়ে যাবে কার জীবনে বলা যায় না। আমরা ভাবি যে খুব স্মুথলি চলছে আমাদের জীবন, এই তো আছি, বেশ ভালো আছি, ভালোভাবে কাটছে, কিন্তু হঠাৎ করে কখনকার কি হয়ে যাবে সব তো তারই তৈরি জিনিস। আমরা সেটাকে অহংকার করে কি করব? কারণ আমরা ভাবি যে আমরা এই তো ফিট অ্যান্ড ফাইন আছি, আমাদের কি হবে, তো বলা যায় না কখন কি হয়ে যাবে। আর বিশেষ করে রাত বিরেতে যদি কিছু হয়ে যায় তো তখন খুবই প্রবলেম হয়। সেই সময় কাকে ডাকবো কাকে না, আর সেই সময় সবাই বিশ্রাম করে, বিরক্ত করতে ইচ্ছে করে না। আর দিনের বেলা হলে তো সবাইকে মোটামুটি ডাকা হাঁকা করলে তো পাওয়া যায়। তো সেই রকমই আমার কোনো দিন এইরকম এক্সপিরিয়েন্স হয়নি। আর রাত্রিবেলায় সত্যিকারেরই খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। রাত 1:30 বুঝতে পারছো, এখন অনেকে জেগে থাকে, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি যারা ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি, আমাদের 1:30 অনেকটাই গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সময় হঠাৎ করে তোমার দাদাভাই বলে উঠলো যে আমার ভালো লাগছে না। তাই বললাম শুয়ে নাও, শুয়ে গেলে ভালো লাগবে, কিন্তু বললো না, এটা আলাদা রকম খারাপ লাগা। তো সবাইকে ডাকাডাকি করেও নিচে যাদের বাড়িতে থাকা হয় তো রেসপন্স পাইনি সেই রকমভাবে। হয়তো তাদেরও প্রবলেম রয়েছে বা ওষুধপত্র খেয়ে তারাও, সবারই না কিছু তো প্রবলেম থাকে। তো তখন সময় না আমরা নষ্ট করে তড়িঘড়ি আমরা বেরিয়ে পড়লাম দুজনা মিলেই। আর এই রকমভাবে তাকে নিয়ে যাওয়া তাকে আবার হাঁটিয়ে নিয়ে গিয়ে হসপিটালে ডাক্তার দেখালাম। সত্যিকারেরই এটা একটা খুবই বাজে রকমের অভিজ্ঞতা হয়েছে। তো যাক, ঈশ্বরের আশীর্বাদে ভালোই রয়েছি। আর তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এখানে আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই।